আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে সাকিব ক্লাসরুমে। তো আজকে আমি তোমাদের সামনে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সের পঞ্চম পার্টটিকে নিয়ে আলোচনা করতে চাই এবং এই পার্টের মধ্যে আমি ট্রানজিস্টর সম্পর্কে আলোচনা করব। তো ট্রানজিস্টর সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে তিনজন বিজ্ঞানীর নাম আসে: জন ভার্ডিন, ডব্লিউ.এইচ. ব্রাইটন এবং উইলিয়াম শ্যাকলে। এই তিনজন বিজ্ঞানী মূলত এই ট্রানজিস্টর সম্পর্কে প্রথম আলোকপাত করেন। তো যাই হোক, আমরা এই ইতিহাসগুলো শিখব। তো ট্রানজিস্টর কি আসলে, যেমন আমি যদি একটা উদাহরণ দেই তো তোমাদের কাছে এটা ক্লিয়ার হবে। আমরা অনেক সময় সাউন্ড বক্স ব্যবহার করে থাকি, সেটা ল্যাপটপের সাথে কোনো একটা ধরো একটা গান আমরা প্লে করতেছি। তো এখানে সাউন্ড বক্সে যখন আমরা দেই তখন কি হয়, আস্তে করে ছাড়লে জিনিসটা কিন্তু অনেক হাই ভোল্টেজে শোনা যায়। অর্থাৎ এই যে আমরা একটা ক্ষুদ্র একটা সিগন্যালকে একটা হাই সিগন্যালে আমরা শুনতেছি, ঠিক না? তারপরে আমরা যদি মাইকের কথা বিবেচনা করি, তুমি যখন কথা বলো মাইক্রোফোনে তখন কি হয় বলো তো, মাইকের মাধ্যমে কিন্তু সেটা কি হয়, সবার কাছে সরাই যায়, মানে একটা লো ভোল্টেজ একটা হাই ভোল্টেজে পরিণত হয়। তো এই যে এই কাজগুলো ট্রান্সফর্ম কে করে, একটা সিগন্যাল সেটা লো থেকে হাই করে, এটা হচ্ছে এই ট্রানজিস্টরের কাজ। যদি আমরা ট্রানজিস্টর শব্দটাকে একটু বুঝতে চাই তাহলে এর দুইটা পার্ট আমরা পাই। একটা হচ্ছে ট্রান্সফর্ম আর আরেকটা হচ্ছে রেজিস্টর। ওকে, এই দুইটা শব্দ দিয়েই গঠিত হয়েছে। তো আমরা এখন এই ট্রানজিস্টরটাকে বোঝার ট্রাই করব। তো প্রথমেই আমি আগেই বলে নিচ্ছি, আসলে কিন্তু এই টপিকটা খুবই ইজি এবং খুবই ইন্টারেস্টিং। তুমি আসলে যদি তুমি বুঝতে পারো এই টপিকটা, আসলে এটা খুবই ইন্টারেস্টিং। একটু মজা নিয়ে যদি পড়তে পারা যায় তাহলে এটা খুবই ফানি, আমরা বলতে পারি খুবই খুবই আনন্দদায়ক যদি বিষয়টাকে আসলে ফিল করে পড়া যায়। তো এখন আমি আগেই বলে নিচ্ছি যে আমরা এই ট্রানজিস্টরের খুঁটিনাটি বিষয় শিখবো। তো শিখার সাথে সাথেই একটা করে কোশ্চেন রেজ হবে যে আমরা কেন শিখতেছি। তো কেন উত্তরটা আমরা দিলাম যে কোন লো ভোল্টেজকে হাই ভোল্টেজ, তারপর আমরা সুইচ হিসেবে ওই ট্রানজিস্টরটাকে কাজে লাগাতে পারি। প্রকারভেদে ট্রানজিস্টরের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। তো এরকম আমরা যখন এই ট্রানজিস্টরের বিভিন্ন প্রকারভেদ শিখবো, আমরা যখন এর সার্কিটগুলো অঙ্কন করব, তখন আমরা অঙ্কন করার সময় শিখবো। তারপরে যখন মনে কোশ্চেন আসবে যে এটা এমন হয় কেন, তার উত্তরটা আমরা পরে দিব। আগে আমরা জিনিসটাকে শিখবো এবং এই নিয়তে শিখবো যে আসলে দিস কন্টেন্ট ইজ সো মাচ ইজি ফর আস, দেন it will be possible for you to understand the inner feeling or the inner meaning of this topic. তো চলো শুরু করি। আমরা ট্রানজিস্টর তিন ধরনের, তার তিনটা পার্ট থাকে। ওকে, তো আমরা এই ট্রানজিস্টরটাকে তিনটা পার্টে ভাগ করতে পারি। ট্রানজিস্টর তো একটা যন্ত্র যার মধ্যে এমপ্লিফায়ার থাকতে পারে এবং এমপ্লিফায়ারের মধ্যে আবার কি থাকতে পারে বলতো, ডায়োড জাংশন থাকতে পারে। তো আমরা যদি এই ট্রানজিস্টরটাকে একটু তিনটা পার্টে ভাগ করি যন্ত্রটার মধ্যে, মানে এটার ফিগারটাকে, তাহলে এখানে এন পি এন এটা এইভাবে ডোপিং করা থাকে। অর্থাৎ আমরা এখানে এটাকে একটা স্যান্ডউইচ কিংবা একটা স্যান্ডউইচ বা একটা বার্গার কল্পনা করতে পারি, ঠিক আছে? ও আরেকটা কথা একটু ইংলিশ বলে নেই, স্যান্ডউইচ না, সঠিক উচ্চারণ হবে স্যান্ডউইচ। ওকে, তো এরকম আমরা যদি একটা স্যান্ডউইচ কিংবা একটা বার্গার কল্পনা করি এটাকে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইটার দুই পাশে এন টাইপ ডোপিং করা আর মাঝখান দিয়ে পি টাইপ ডোপিং করা। তো এই ট্রানজিস্টরের নাম হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। আবার আমি যদি বলি যে না, আমি এই ট্রানজিস্টরটাকে এভাবে করতে চাই যে আমি মাঝখানে এন টাইপ ডোপিং করব এবং মানে দুই পাশে পি টাইপ ডোপিং করব। খেয়াল করো, দুই পাশে হচ্ছে ব্রেড আর মাঝখানে হচ্ছে জেলি। কিংবা আমি যদি বার্গার কল্পনা করি, ধরো দুই পাশে হচ্ছে বন বা ব্রেড আর মাঝখানে হচ্ছে চিকেন যেটাই বলি। তো এইরকম শেপের স্যান্ডউইচ শেপ, ঠিক আছে? দুই পাশে একই জিনিস এবং মাঝখানে একটা ভিন্ন জিনিস। তো আমরা যদি একটা সিলিকনের ক্রিস্টাল কল্পনা করি এবং সেই ক্রিস্টালের মধ্যে যদি আমরা তার দুই পাশে এন টাইপ ডোপিং করে মাঝখানে পি টাইপ করি, অথবা তার দুই পাশে আমরা পি টাইপ ডোপিং করে মাঝখানে যদি আমরা এন টাইপ ডোপিং করি, তাহলে আমরা এটাকে বলবো এনপিএন আর এটাকে বলবো পিএনপি ট্রানজিস্টর। তো এখন কথা হচ্ছে যে এই সিস্টেমগুলো কিন্তু আসলে এই মেকানিজমগুলো এই ট্রানজিস্টরের ভিতরে এইভাবে করা থাকে। এটা কিন্তু দেখতে মানে এটা ট্রানজিস্টর না, এটা মানে ট্রানজিস্টরের ভিতরের মেকানিজমটা এরকম থাকে, ঠিক আছে? তো এখন আমরা যদি
নামকরণ করি, আমরা প্রথম পার্টটিকে সবসময় বলি নিঃসারক বা এমিটর। ওকে, তো নিঃসারক কথাটার মানে কি? যেটা সিক্রিজ করে, কিছু কিছু নিঃসরণ করে, কি যেটা কিছু এমিট করে, ঠিক না? তো কি এমিট করবে? চার্জ, হোল, ইলেকট্রন, কারণ এখানে তো সব হোল আর ইলেকট্রনের খেলা। আর মাঝখানেটাকে আমরা বলতেছি বেস বা ভিত্তি বা পিট। আর সবার শেষের অংশটিকে আমরা বলবো কালেক্টর বা সংগ্রাহক, যে কালেক্ট করে। কি? এই যে এখান থেকে আমরা সিগন্যাল পাঠাবো, ইনপুট করব, আর এটা আমাদেরকে আউটপুট দিবে, অর্থাৎ কালেক্টর সবসময় আউটপুট দেয়। আই থিংক ইউ হ্যাভ আন্ডারস্টুড। এখন আমরা এই ট্রানজিস্টরটাকে একটা প্রতীকের সাহায্যে প্রকাশ করে থাকি। আমরা কিন্তু এখন কি শিখলাম বলতো? আমরা ট্রানজিস্টরের কি শিখলাম, মানে ট্রানজিস্টরের পার্টগুলো শিখলাম। এখন আমরা ট্রানজিস্টরের প্রতীককে এভাবে ব্যবহার করে থাকি। দেখো, যদি আমরা পি ট্রানজিস্টরটাকে অঙ্কন করি, তার প্রতীকটা হচ্ছে এই যে এরকম। মানে ধরো আমরা একটা সার্কিটের মধ্যে তার সম্পূর্ণ ট্রানজিস্টরটা আঁকবো না, তো আমরা ওই সার্কিটের মধ্যে ট্রানজিস্টরের চিহ্নটা দিয়ে বুঝাবো যে এখানে একটা ট্রানজিস্টর সেট করা আছে, ঠিক আছে, যে এই যে অ্যাম্পলিফায়ারের কাজ করে কিংবা সুইচ হিসেবে কাজ করে। তো এখন এটাকে আমরা এইভাবে অঙ্কন করি। দেখো, পি আর বাকি আছে কি এন। এটা খুবই মজার আসলে। দেখো, ওকে, তো এখন কথা হচ্ছে দুইটা তো সেম, কিন্তু সেম না আসলে। আমরা জানি এই পাশে কি পি টাইপ ডোপিং, মাঝখানে এন টাইপ, আর তারপরে পি টাইপ, মানে বেসটার মধ্যে এন টাইপ আর দুই পাশে পি টাইপ। ঠিক এটার মধ্যে দুই পাশে এন টাইপ ডোপিং আর বেসের মধ্যে পি টাইপ ডোপিং। এখন কথা হচ্ছে যে যখন আমি এন কোন ট্রানজিস্টর কোন সার্কিটের মধ্যে ইউজ করব, তখন কারেন্টের যে ফ্লোটা সেটা প্রথমে কি হবে জানো? প্রথমে এই যে এটাকে আমরা কি বলতেছি বলো? এটা তো আমাদের এমিটার না, এই যে এমিটার, আর এটা কি বেস, আর এটা হচ্ছে কালেক্টর। তো যখন আমাদের কারেন্টটা ফ্লো হবে পি এর মধ্যে, দেখো, তখন কারেন্টটা এমিটারে ঢুকে, মানে এইখান দিয়ে তোমার ইলেকট্রনগুলো যাবে, যে এখানে জমা হবে, বুঝতেছ? তারপরে বেস দিয়ে কিছু ইলেকট্রন পাস করবে, আর ম্যাক্সিমাম ইলেকট্রন কালেক্টরের মধ্যে দিয়ে পাস করবে। এই হচ্ছে ইনপুট কারেন্ট। ইনপুট কারেন্টের ধরো এখানে 100টা ইলেকট্রন প্রবাহিত হইলো, 100টার মধ্যে 95 ইলেকট্রন যাবে কালেক্টরের মধ্যে দিয়ে, আর বাকি 5% যাবে বেস দিয়ে, বুঝতেছ? আর এন এর মধ্যে কি হয়? তার উল্টাটা হয়, কারেন্টটা ঢুকেই বেসের মধ্যে দিয়ে, বেসের মধ্যে দিয়ে কারেন্টটা ঢুকে সেটা তোমার এই এমিটার আর এই হচ্ছে কালেক্টর, মানে কারেন্টের দিকটা এরকম হয়, বেস থেকে এমিটারে প্রবেশ করে বা প্রবেশ বের হয়, ঠিক আছে? তো এখন আমরা যদি কোনো সার্কিটের মধ্যে ট্রানজিস্টর বোঝাতে চাই, তাহলে আমরা এভাবে অঙ্কন করব, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমরা যদি ধরো এই যে এন এই ট্রানজিস্টরের সাথে যদি একটা কোষকে আমরা লাগাতে চাই, তাহলে আমরা কিভাবে এটাকে অঙ্কন করতে পারবো? খেয়াল করো, এবার আমরা শিখব যে ট্রানজিস্টরের যোগ ব্যবস্থা বা বায়াস সিস্টেমটা কেমন হয়। সব সময় কথাটা মাথায় রাখবে, আমরা যে ট্রানজিস্টরটা নিয়ে কাজ করতেছি, এই ট্রানজিস্টরটা সব সময় হচ্ছে ফরওয়ার্ড অ্যাক্টিভ ট্রানজিস্টর। ট্রানজিস্টর বায়াসের দিক থেকে চার প্রকার হতে পারে। একটা হচ্ছে কাট অফ ট্রানজিস্টর, আরেকটা হচ্ছে রিভার্স অ্যাক্টিভ ট্রানজিস্টর, ফরওয়ার্ড অ্যাক্টিভ ট্রানজিস্টর, ঠিক আছে? তো এরকম চার প্রকার হতে পারে ট্রানজিস্টর। কিন্তু আমরা যে বায়াসিং নিয়ে কথা বলবো বা যে ট্রানজিস্টর নিয়ে পড়াশোনা করতেছি এইচএসসি তে, সেটা হচ্ছে মূলত আমাদের ফরওয়ার্ড অ্যাক্টিভ ট্রানজিস্টর। ফরওয়ার্ড অ্যাক্টিভ ট্রানজিস্টর মানে কি? এই এমিটারের যে এমিটার অংশটা, যেখান দিয়ে মূলত আমাদের ইলেকট্রনটা চার্জগুলো, বা চার্জ বলতে এখানে হোলের ফ্লো হতে পারে অথবা ইলেকট্রনের, কারণ আমরা জানি যে বিদ্যুৎ প্রবাহ মানে হচ্ছে আমরা দুইভাবে কোনো সার্কিটের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত করতে পারি, হয় তার মধ্যে হোল ঢুকিয়ে দিব অথবা তার মধ্যে ইলেকট্রনের ফ্লো করে দিব, হয় পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ। কারণ আমরা জানি দুটাই কিন্তু ইলেকট্রিসিটি, এই ব্যাখ্যাগুলো আমি দিয়েছি কিন্তু আমার পূর্ববর্তী ক্লাসে। দুটাই ইলেকট্রিসিটি, তবে ইলেকট্রিসিটির দিকটা ধরা হয় যেটা পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে। তো এখন
আমরা যদি এই যে এমিটার, কালেক্টর আর বেস, এখন খেয়াল করো সব সময় এমন বায়াসে কি বলেছি, ফরওয়ার্ড অ্যাক্টিভ বায়াসিং করা হয় আমরা যে সকল ট্রানজিস্টর নিয়ে কাজ করব। তো ফরওয়ার্ড অ্যাক্টিভ ট্রানজিস্টর মানে কি, এমিটারটাকে সব সময় ফরওয়ার্ড বায়াসে করা হয় আর কালেক্টরটাকে অলওয়েজ রিভার্স বায়াসে রাখা হয়। কি বুঝেছো বলো তো? এখানে তো তিন প্রকার ডোপিং আছে, পি এন্ড পি। এটা হচ্ছে ই এমিটার, আর এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে কালেক্টর। এই এমিটারটা অলওয়েজ থাকবে ফরওয়ার্ড বায়াসিং, পয়েন্ট টু বি নোটেড, মনে রাখবে। আর এই সিটাকে সবসময় রিভার্স বায়াসে রাখা হয়, ঠিক আছে? তো আমরা যদি এখন এখানে দেখো সার্কিটটাকে সম্পূর্ণ করে, ধরো আমরা এটা একটা সার্কিটে বসাচ্ছি, তাহলে অফকোর্স কি করতে হবে বলো তো? খেয়াল করো, এইটা তো পি আর এটা কি এন, আর এটা হচ্ছে পি। তাহলে আমি যদি ইটাকে ফরওয়ার্ড বায়াসিং এ রাখতে চাই, তাহলে অফকোর্স আমার এখানে ব্যাটারির ধনাত্মক প্রান্ত দিতে হবে আর এখানে ঋণাত্মক প্রান্ত দিতে হবে। দেখো বুঝছো কিনা? তাহলে অফকোর্স এটা ধনাত্মক প্রান্ত, এটা ঋণাত্মক প্রান্ত, কারণ আমাদের নেই ফরওয়ার্ড বায়াসিং এ প্লাসে প্লাস হয়। কালেক্টরটাকে রিভার্স বায়াসে নিতে হয়, তাহলে অফকোর্স দেখো এই কালেক্টরটাকে আমরা এখানে কি করব বলো? কালেক্টর এটা কি আবারও পি, তার মানে এইখানে এখন পি হবে আর এইখানে মানে প্লাস হবে আর এইখানে নেগেটিভ হবে। দেখো বুঝতেছো কিনা? সরি, এটা তো রিভার্স বায়াসে লাগাতে হবে, তাহলে অফকোর্স আমাদের এই পাশটা নেগেটিভ দিতে হবে আর এই পাশটা আমাদের পজিটিভ দিতে হবে, কারণ আমরা জানি এমিটারটাকে ফরওয়ার্ড বায়াসিং এ করতে হয় আর কালেক্টরটাকে রিভার্স বায়াসে করতে হয়। তো দেখো এই যে পি এর সাথে নেগেটিভ মানে কি, রিভার্স বায়াস, আর পি এর সাথে পজিটিভ মানে কি, ফরওয়ার্ড বায়াস। এই হচ্ছে আমাদের পিএনপি ট্রানজিস্টরের যোগ ব্যবস্থা। চলো আমরা এনপিএন এর মধ্যে করি সেম থিং। আমরা জানি এই অংশটা হচ্ছে পি, এই অংশটা এন, আর এই অংশটা হচ্ছে, এই অংশটা এন, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে এন, মানে এই পাশটা এন টাইপ ডোপিং, মাঝখানেটা হচ্ছে পি টাইপ, তারপরেরটা হচ্ছে আবার এন টাইপ ডোপিং। তো এখন আমরা জানি যে এমিটরকে সবসময় আমরা যেই বায়াসিং নিয়ে বা যেই ট্রানজিস্টর নিয়ে পড়াশোনা করতেছি এটা হচ্ছে ফরওয়ার্ড অ্যাক্টিভ, মানে এমিটরটাকে ফরওয়ার্ড বায়াসিং করতে হয়। তাহলে অফকোর্স আমাদের যেহেতু এন, তার মানে এখানে নেগেটিভ দিতে হয় আর এখানে আমাদের পজিটিভকে রাখতে হয়। দেখো এই যে এন নেগেটিভ, ঠিক এটাকেও আমরা যদি আমরা রিভার্সে লাগাতে চাই তাহলে অফকোর্স এখানে প্লাসটাকে লাগাতে হবে আর নেগেটিভটা এই পাশে থাকবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়টা। তো তুমি এটাকে আরেকভাবে বুঝতে পারো, কিভাবে বলো তো? তুমি কারেন্টের দিক থেকে বুঝতে পারো। আমরা জানি কারেন্ট সবসময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রবাহিত হয়। তো আমরা যদি এই যে এমিটার কারেন্টের দিকটা হলে যে এরকম, ঠিক না? তাহলে এরকম হইলে অফকোর্স এটা কারেন্টটা পজিটিভ দিক থেকে ফ্লো হইছে, বুঝতেছো? আমরা জানি কারেন্ট হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভে প্রবাহিত হয়। তো আমি যদি মনে নাও রাখি যে কোনটা ফরওয়ার্ড কোনটা রিভার্স, তারপরেও আমি পারবো যদি কারেন্টের দিকটার দিকে তাকাই। যেহেতু কারেন্টটা এভাবে ফ্লো হইছে, তো মাস্ট বি এখানে আমার ব্যাটারির প্লাস প্রান্তটা দিতে হবে। কালেক্টর থেকে কি হয়েছে বলতো? কারেন্ট এভাবে কিন্তু ঢুকছে, তাহলে কারেন্ট কিভাবে ঢুকে? মাইনাসের দিকে ঢুকে, তাই এখানে মাইনাস দিয়েছি। ঠিক এইখানে দেখো কারেন্টের দিকটা হচ্ছে যে এমিটারের দিকে তাকাও, এভাবে হইছে, তাহলে অফকোর্স এটা মাইনাসের দিকে ঢুকতেছে। এটার দিকে তাকাও, এটা কিন্তু এখান থেকে কারেন্টটা যাইতেছে, তো এখান থেকে যদি কারেন্টটা যায় তাহলে অফকোর্স আমরা জানি প্লাস থেকে কারেন্ট যায়, তাহলে এটা প্লাস। তো কেউ যদি মনে নাও রাখে যে আসলে আমি কি এমিটারকে ফরওয়ার্ড বায়াসে লাগাবো নাকি কালেক্টরকে ফরওয়ার্ড বায়াসে লাগাবো, সে যদি মনে না রেখে শুধু কেবল এই সিম্বলের দিকে তাকিয়ে কারেন্টের ডিরেকশনটা খেয়াল করে, তাহলে কিন্তু সে আসলে ব্যাটারির সংযোগগুলো সঠিকভাবে দিতে পারতেছে। আশা করি those who are watching my video you have understood and it's clear to you. চলো আমরা পরবর্তী টপিকে যাই। তো আমি কিন্তু তোমাদেরকে শিখাই ফেললাম যে কিভাবে এনপিএন কে ব্যাটারির সাথে সংযোগ দিতে হয়, কিভাবে পিএনপি কে ব্যাটারির সাথে সংযোগ দিতে হয়। তো পরীক্ষার মধ্যে যদি আসে যে এভাবে একটা কোন যোগ ব্যবস্থা থাকে অঙ্কন করো বা দেখাও, তখন তোমরা ব্যাখ্যা করে দিতে পারো। চলো আমরা
সামনে যায়। লেটস গো অ্যাহেড। ওকে, লেটস হ্যাভ আ লুক এট দিস। আমরা এখন এই ট্রানজিস্টরের বর্তনীর মৌলিক বিন্যাস বা সমাবেশ দেখব। তার আগে আমরা শিখে নিব ট্রানজিস্টরের এই যে আমরা তিনটা পার্ট শিখলাম। একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে এমিটার, ওকে, আর আরেকটা হচ্ছে বেস, আর আরেকটা হচ্ছে কিন্তু কালেক্টর। তুমি কি খেয়াল করেছো এই যে আমরা এনপিএন বা পিএনপি অঙ্কন করলাম, এখানে আমরা এই লাইনটাকে আর কালেক্টরের লাইনটাকে বেসের সাথে সংযুক্ত করেছিলাম, ঠিক না? আমি যদি এটা অঙ্কন করি আবার, তুমি খেয়াল করো, এটা ছিল আমাদের বেস, এটা ছিল কালেক্টর, আর এটা ছিল কি বলতো, এমিটার। ওকে, তো এখন ডিরেকশনটা কিন্তু মনে রাখতে হবে কিভাবে, যে এমিটার থেকে বেসে আবার কালেক্টরে। তো এখন ওকে, তো তুমি খেয়াল করো এখানে কিন্তু এই যে এমিটার আর কালেক্টর, এই দুইটা লাইন কিন্তু দেখো তোমার বি এর সাথে সংযুক্ত, মানে এখানে বিটা কমন, বিটা কমন না, দুই ক্ষেত্রে ধ্রুবক, ঠিক আছে? তাইলে এই লাইনটাকে বলতেছি আমরা কমন বেস ট্রানজিস্টর। যেই লাইনটা কমন থাকবে ওইটাকে বলবো কমন বেস। যদি এরকম হইতে ধরো এইটা বি আমরা ধরতাম আর এটাকে সি বিবেচনা করতাম, মানে বি আর ই সি এর মধ্যে কমন আছে, বি কে আর সি কে, সরি ই কে আর সি কে যদি আমরা বি দ্বারা আটকাই দেই তাহলে হচ্ছে কমন বেস। বি কে আর ই কে যদি আমরা সি এর সাথে কানেক্ট করি, কমন কে সি, তাহলে কমন কালেক্টর। সি কে আর বি কে যদি আমরা ই এর সাথে কানেক্ট করি তাহলে হচ্ছে কমন এমিটার ট্রানজিস্টর বা কমন এমিটার সার্কিট, ঠিক আছে? তো এই যে কমন এমিটার সার্কিট, এগুলো আমরা এখন একে একে দেখব। চলো আমরা দেখা শুরু করি। আমরা প্রথমে যে দুইটা উদাহরণ দিয়েছিলাম ওইখানে কিন্তু দুই ক্ষেত্রে কি ছিল, আমরা যখন এই যে এনপিএন কিংবা পিএনপি, এই দুই ধরনের ট্রানজিস্টরে কিন্তু আমরা এই যে একটু আগে যে উদাহরণ দুইটা দিলাম যে বেসটা কমন ছিল, তো ওইটাকে আমরা বলতেছি কমন বেস। তো এখন চলো আমরা কমন বেস না শিখে আমরা এখন কমন কালেক্টর ট্রানজিস্টরটাকে একটু অঙ্কন করা ট্রাই করি। তো কমন কালেক্টর, ঠিক আছে? তো আমরা কিভাবে মনে রাখবো বলো তো, এভাবে কমন বেস মানে সিবি, কমন কালেক্টর মানে সিসি, কমন এমিটার মানে সিই। তো আমরা কমন বেস কিন্তু দেখে ফেলেছি, এখন আমরা কমন কালেক্টর দেখবো মানে সিসিটাকে দেখবো, সিসি। তো চলো দেখি। তো এখন আমরা সিসিটাকে অঙ্কন করার জন্য এমন সিস্টেমে একটু আঁকবো, দেখো খেয়াল করে কিন্তু, ওকে একটু খেয়াল করো। তো আমরা জানি যদি আমরা এটা যদি আমরা এনপিএন কল্পনা করি বা পিএনপি ধরি আগে, পিএনপি, তাহলে আমরা জানি কি, যদি আমাদের কমন কালেক্টর ট্রানজিস্টর হয় তাহলে আমরা নিচের দিকে দিব সবসময় কমন, সিটাকে যখন বি এর মধ্যে দিয়েছিলাম, আর এটা হচ্ছে আমাদের ই, আর এই হচ্ছে আমাদের বেস। ওকে, আমরা একটু তেরা করে আঁকছি, মানে ওটাকে একটু রোটেট করে দিছি, বুঝতেছো? তার কারণ হচ্ছে এভাবে করলে জিনিসটা অনেক সুবিধা হয়। তো এখন খেয়াল করো, এটা কিন্তু আমাদের পি, আর এটা কিন্তু এন, আর এটা কিন্তু পি, ঠিক আছে? তাহলে আমরা জানি পি এন পি এর মধ্যে ই এর মধ্যে কারেন্ট ঢুকে বি দিয়ে বের হয় এবং সি দিয়ে আউটপুটটা আমরা পাই। এই হচ্ছে কারেন্টের ডিরেকশনটা। এটা কি পি এন পি এর ক্ষেত্রে, সুতরাং এটা একটু মুছে দেই। আচ্ছা, তো এখন আমরা এই দেখো এই ইটাকে আর বিটাকে সি এর মধ্যে কানেক্ট করব, তবে কার সাহায্যে? একটা ব্যাটারির সাহায্যে। কারণ আমরা বলেছিলাম যেটা কমন কালেক্টর সার্কিট। কমন কালেক্টর কেন বলছি? কারণ বি আর ই দুইটা লাইন সি এর মধ্যে মিলছে।
তো এখন বিটাকে যদি সি এর মধ্যে কানেক্ট করতে চাই, এই ধরো কানেক্ট করে দিলাম, আর ইটাকে যদি কানেক্ট করতে চাই ধরো এই ইটাকে কানেক্ট করে দিলাম। দেখো বি আর ই দুইটা কি সি এর মধ্যে কানেক্ট করছি। এখন কথা হচ্ছে ব্যাটারিটা কিভাবে সেট করব, কোন পাশে ই দিব, কোন পাশে প্লাস দিব, কোন পাশে মাইনাস দিব। তুমি একটু খেয়াল করবা, যখন বলা হবে কমন কালেক্টর, কালেক্টরের ডিরেকশনটা অফ রাখবা, এটা দিকে তাকাইবা না, তুমি তাকাইবা বেস আর হচ্ছে এমিটারের দিকে। তো তুমি খেয়াল করো বেসের কারেন্টটা কি হচ্ছে বলো, এভাবে আসছে। তো আমরা জানি কারেন্ট কোন দিক দিয়ে ঢুকে বলো তো, মাইনাসের দিকে ঢুকে, তাহলে অফ কোর্স এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। কেন? কারণ এই যে কারেন্ট ঢুকতেছে, বুঝতেছো? ওকে, তুমি এবার এমিটারের দিকে তাকাও, এইখানে কিন্তু কি হচ্ছে বলো, কারেন্ট ঢুকতেছে। তো কারেন্ট ঢুকতে কোন পাশ থেকে কোন পাশে বলো, প্লাস থেকে মাইনাসের দিকে। এই তো আমার ব্যাটারি সেট ঠিক হয়ে গেছে। শুধু কেবল আমরা এই ডিরেকশনের দিকে তাকাবো। দেখো যে প্লাস থেকে কারেন্ট বের, এখন ব্যাটারিটা তুমি এখানে সংযুক্ত না করে তুমি এইখানে করতে পারো, নো প্রবলেম। এই যে এখানে করো, একই কথা, প্লাস মাইনাস, নো প্রবলেম। এখানে করতে পারো, তার এক জায়গায় করলে চলে। তার সবাই বুঝতে পারছে। এখন তুমি খেয়াল করো বায়াসগুলো ঠিক আছে কিনা। আমরা জানি এটা যদি পি এন পি হয় তাহলে এটা পি, এটা এন, এটা পি। তাহলে আমরা জানি এমিটার সবসময় কেমন বায়াসে থাকে, ফরওয়ার্ড বায়াস। তো খেয়াল করো এখন এই যে পি এর সাথে পি, পি এর সাথে প্লাস, ফরওয়ার্ড বায়াস। আমরা জানি কি বলো, আমরা জানি যে কালেক্টরটা সবসময় কিভাবে থাকে বলো, কালেক্টরটা সবসময় কিভাবে থাকে, রিভার্স বায়াস থাকে। তো রিভার্স বায়াসে দেখো এই যে কালেক্টর, এই যে পি, পি এর সাথে নেগেটিভ সংযুক্ত, এটার দিকে তাকাইবা না, এই যে এটার দিকে, কারণ এই পাশটা হচ্ছে যে বেজের। তুমি তাকাও এই যে নেগেটিভের সাথে পি, তাহলে অফকোর্স এটা রিভার্স বায়াসে আছে। তো আমরা যখন সার্কিটটা অঙ্কন করব আমরা বায়াসের দিকে তাকানোর দরকার নাই, আমি তাকাবো কোথায়, আমাদের ফার্স্ট যে লুকটা থাকবে কারেন্টের ডিরেকশনের দিকে। কোন ডিরেকশনটা যদি কমন কালেক্টর হয় তাহলে কালেক্টর অফ থাকবে, কালেক্টরের দিকে তাকাবো না। কমন বেস বললে কমন বেজের দিকটা অফ থাকবে, কমন এমিটার বললে এমিটারের দিকটা অফ থাকবে। তারপরে আমরা এই ভি আর ই এর দিকটাকে মেনশন করে বা ওই দিকে তাকিয়ে আমরা এই সার্কিটটাকে অঙ্কন করব। তো আমরা পি এন পি এর ক্ষেত্রে সিসি দেখলাম। তো এবার চলো আমরা এন পি এন এর ক্ষেত্রে দেখি। ঠিক আছে, এন পি এন, চলো এটা মুছেই ফেলি, আমরা একটু নতুন করে অঙ্কন করি। এবার আমরা কি কমন কালেক্টর কোথায় কোনটার মধ্যে দেখবো, এন পি এন এর ক্ষেত্রে। একটুকে কি দিয়েছিলাম, পি এন পি এর ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে আমরা কমন কালেক্টর যেহেতু, তাহলে কালেক্টরটাকে এভাবে রাখতে হবে। তাহলে অফকোর্স আমরা এভাবে অঙ্কন করব সার্কিটটাকে। ওকে, তাহলে এবার কি বলছে, কমন কালেক্টর। তাহলে কালেক্টর বললে এই সিটা এখানে, ইটা এখানে, যেটাকে বলবো কমন বেস বললে বেস এখানে থাকবো, তখন আমরা এবার যে ওইভাবে অঙ্কন করব, রোটেট করে দিব, যেটা আমরা প্রথমে দেখছিলাম। আর এখানে থাকবে কি, বেস। ওকে, আর এটা কিন্তু এন, এটা কিন্তু পি, এটা কিন্তু এন। তো এখন চলো আমরা এটাকে সার্কিটটার মধ্যে আমরা অ্যাড করে দিই। বেস আর ই দুইটাই কিন্তু কি হবে, এই কালেক্টরের মধ্যে মিলবে, কারণ কমন লাইন একটা না। ধরো ব্যাটারিটা এখানে সংযুক্ত করি, তারপরে আমরা দেই যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। তো আমরা জানি এন পি এন এর ক্ষেত্রে কারেন্টের দিকটা কিভাবে হয় বলো, বেস থেকে বের হয় কারেন্টটা, বেস থেকে বের হয়ে সেটা কি হয়, এই ইয়ে যায়, ইয়ে যাওয়াই মানে আমরা এখন সি এর দিকে এরকম দিকটা দিয়ে দিব। প্রথমে দেখাইছি না যে দিকটা কিভাবে হয়, বেস থেকে কারেন্টটা যে ইয়ের মধ্যে ইয়ের দিকে ঢুকে তারপরে সি এর থেকে ঢুকে। তো এখন চলো আমরা কারেন্টের ডিরেকশন থেকে ব্যাটারি সংযোগ দেই। ঠিক আছে, বায়াসের দিকে তাকানোর দরকার নেই। আমরা জানি কারেন্ট পজিটিভ থেকে ফ্লো হয়, যেহেতু কালেক্টর কমন তাই কমন লাইন অফ, বি আর ই এর ডিরেকশনের দিকে তাকাও। তাহলে অফকোর্স কি হবে বলতো, কারেন্টটা কিভাবে হবে, আমরা বি থেকে যেহেতু কারেন্ট শুরু হয়েছে তাহলে অফকোর্স এটা পজিটিভ, কারণ আমরা জানি পজিটিভ থেকে কারেন্ট ফ্লো হয়, আর এটা নেগেটিভ। ক্লিয়ার? দেখো ই থেকে কারেন্টটা বের হয়েছে, আমি বলছি কমন যেটা সেটা অফ থাকবে, এদিকে তাকাবে না ডিরেকশনের দিকে। তুমি বি আর এর দিকে তাকাও, তাহলে এই হচ্ছে ই এর থেকে কারেন্টটা বের হয়েছে, তাহলে অফকোর্স বের হয়ে কোথায় যায়, নেগেটিভে যায়। তাহলে এটা নেগেটিভ আর এটা পজিটিভ, শেষ। যদি বলা হয় পি এন পি ট্রানজিস্টরের
কমন কালেক্টর সার্কিট অঙ্কন করো, তাহলে যেভাবে তুমি অঙ্কন করে ফেললো। ওকে, তো এখন চলো আমরা কি শিখলাম? কমন কালেক্টর শিখলাম, কমন বেস শিখলাম। এইবার আমরা শিখব সিই মানে কমন কি বলো? কমন এমিটার। ওকে, তো এটা প্রথমে আমরা আগে পিএনপি থেকে দেখি, তারপরে এনপিএন দেখি। তাহলে পিএনপি। ওকে, চলো শুরু করি। তো এখন আমরা কি করব? আগের মতোই অঙ্কন করব, সেম। আমরা কিন্তু যখন কমন বেস অঙ্কন করেছিলাম তখন কিন্তু আমরা কি করছিলাম? এইভাবে অঙ্কন করছি। তো আমরা যখন কমন এমিটার কিংবা কমন কালেক্টর সার্কিট অঙ্কন করব তখন সবসময় আমরা এইভাবে অঙ্কন করব, তাহলে আমাদের দেখতে সুবিধা হয় কিংবা অঙ্কন করতে সুবিধা হয়। তো আমরা এখন ডিরেকশন দেই। ডিরেকশন কি? এটা যদি ভি হয় আর এটা যদি আমাদের ই হয় আর এটা যদি সি হয়, সরি এখন এটা হবে ই আর এটা হবে সি। কারণ কি? কারণ এবার এমিটার ই, কমন এমিটার সার্কিট, তার মানে সি আর বি ই এর মধ্যে এসে মিলবো। এই কারণে ইটাকে কমন রাখছি, যেটা কমন ওইটা এই পাশে থাকবে। ওই সময় সি কমন ছিল তাই সি এখানে রাখছি, ই কে এখানে রাখছি। এবার কিন্তু তাদের প্লেসটা এক্সচেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা ডিরেকশনটা দেই। হ্যাঁ, ডিরেকশনটা কি হবে বলো? বেস থেকে না, আমাদের এই কালেক্টর থেকে কারেন্টটা ঢুকবে, সরি এমিটার থেকে কারেন্টটা ঢুকবে, ঢুকে সেটা বেস দিয়ে বের হবে এবং ই এর দিক আর সি এর দিক সবসময় এক দিক হয়, ঠিক আছে? আর বেসটা চেঞ্জ হয়। ওই ক্ষেত্রে বিটা ছিল এই যে এইদিকে, ঠিক আছে? আমরা এই মনে রাখবো যে পি এন পি এর ক্ষেত্রে ই থেকে কারেন্ট বি এ যায়, আর এন পি এর ক্ষেত্রে কারেন্ট বি থেকে ই এ যায়। সরি একটু ভুল বলেছি আমরা। পি এন পি এর ক্ষেত্রে কারেন্ট ই থেকে বি এ যায়, তারপরে সি এ যায়। মানে ধরো এখান থেকে 100টা ইলেকট্রন ফ্লো হইলো, এখানে 100টা ইলেকট্রন আসলো, আসার পরে এখানে 5টা যে যাবে, তারপরে বাকি 95টা এখানে যাবে, মানে আগে এখানে যাবে তারপরে এখানে যাবে। এটা পি এন পি এর ক্ষেত্রে। আর এন পি এর ক্ষেত্রে ইলেকট্রনটা ফ্লো হয় বি এর থেকে, তারপরে এখানে যাবে, আর ওইখান থেকে আবার কয়টা ইলেকট্রন আসবে, তারপরে আবার এখানে আসবে, ঠিক আছে? ডিরেকশনটা মনে রাখতে হবে। তো এখন চলো আমরা এটাকে ব্যাটারির সাথে সংযোগ করি। যেহেতু এটা কমন এমিটার সার্কিট, তাহলে এই সি আর বি এসে এই এমিটারের সাথে মিলিত হবে। তাহলে অফকোর্স খেয়াল করো, এই মিলিত হলো, এই মিলিত হলো, দেখো সি আর বি কিন্তু এর সাথে মিলিত হয়েছে। এবার তুমি এখানে তো মিলিত করতে হলে একটা কোষ লাগবে, ব্যাটারি সংযোগ দেই আমরা। ব্যাটারি কিভাবে সংযোগ দিব? ই যেহেতু কমন, সো ই এর চিহ্ন বা ই এর ডিরেকশন অফ থাকবে। তুমি বি এর ডিরেকশনটা দেখো, বি এর থেকে কারেন্টটা আসছে, তো কারেন্ট কোথায় আসে? মাইনাসে আসে। তাহলে অফকোর্স এটা মাইনাস আর এটা প্লাস। এটার দিকে তাকাও, এটা থেকে কারেন্ট এটার মধ্যেও কিন্তু আসছে, আসার পরে দেখো এটা মাইনাস হবে, তাহলে এটা প্লাস হবে। ওকে, তো এখন আমি কিভাবে বুঝবো? দেখো তোমার বায়াসিংটা ঠিক আছে কিনা ট্রাই করো। এটা যদি পি হয়, এটা এন আর এটা পি, তাহলে খেয়াল করো এই যে পি, ঠিক আছে, এটা কি? এই যে প্লাসের সাথে সংযুক্ত, তাহলে এটা ফরওয়ার্ড বায়াসিং। আর খেয়াল করো যে এখানে এই যে এন, এই যে কালেক্টরটা কিন্তু দেখো নেগেটিভের সাথে সংযুক্ত, তার মানে এটা হয় রিভার্স বায়াস হইছে। বলছি না সবসময় এমিটার ফরওয়ার্ড বায়াসে থাকে, তাহলে যে ফরওয়ার্ড বায়াসে লাগানো আছে, এটা রিভার্স বায়াসে লাগানো আছে, সিম্পল। ওকে, তো চলো আমরা এখন এটাকেই এনপিএন এর দিকে তাকাই। আমি আবার একটা অঙ্কন করতেছি, তার কারণ হচ্ছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, নাহলে আমি একটা চিত্রের মধ্যেই বারবার অঙ্কন করতে পারতাম। ঠিক আছে, দেখো তো আমাদেরকে এবার বলা হয়েছে যে কমন এমিটারের এনপিএন ট্রানজিস্টরের সার্কিট অঙ্কন করো। কমন এমিটার এনপিএন ট্রানজিস্টর সার্কিট। একটু আগে অঙ্কন করলাম কি? কমন এমিটার পিএনপি। এখন বলতে পারো যে এগুলো কেন হয়? আমি আগে বলে নিয়েছি, তুমি আগে শিখো জিনিসটা যে এরকম হয়। তোমাকে যদি এভাবে আঁকতে বলে তুমি এবার কারেন্টের ডিরেকশন দিয়ে এঁকে ফেলবা। তুমি কিন্তু এগুলো প্র্যাকটিস করো তোমার খাতার মধ্যে, ঠিক আছে? যে তুমি এনপিএন কমন এমিটার আঁকবা,
NPN কমন কালেক্টর রাখবা, PNP কমন কালেক্টর, এগুলো দিয়ে দিয়ে একে একে প্র্যাকটিস করবা। তো চলো আমরা এখন NPN কমন এমিটার অঙ্কন করি। তাহলে আমরা জানি যদি কমন এমিটার হয় অফকোর্স এটা E দিতে হবে, আর এটাকে C দিতে হবে, আর এটাকে B দিতে হবে। তো NPN এর মধ্যে কারেন্টটা কিভাবে ফ্লো হয়? বেস থেকে ফ্লো হয়। তাহলে বেস থেকে ফ্লো হয়ে এটা এমিটারে চলে আসবে, আর এমিটারের দিক যেটা হবে কালেক্টরের দিক ঠিক একই হবে। কারেন্টের দিক দেওয়া শেষ, এটা সবসময় মনে রাখতে হবে। তো এখন আমরা কি করব? ব্যাটারির সাথে সংযুক্ত করব। তাহলে আমরা এই কালেক্টর থেকে লাইনে নিয়ে এমিটারে সংযুক্ত করতেছি, মানে একটা সার্কিটের মধ্যে এরকম হয় আর কি। যদি আমি কমন এমিটারের কথা চিন্তা করি, যে একটা ধরো আমরা একটা মাইকের কথা যদি চিন্তা করি, তো আমরা যখন ওই যে বক্সটা থাকে মাইক্রোফোন যেটার মধ্যে অ্যাড করা থাকে, ওইখানে যে কমন এমিটার যদি থাকে, কমন এমিটার থাকলো, আর কমন বেস থাকলো, কমন বেস সার্কিট থাকলো, তখন ওই যে আমাদের ওই যে কানেকশনটা এইভাবে দেওয়া হয় ব্যাটারির সাথে। ঠিক আছে? তো এখন কি হবে বলতো, যেহেতু এখান থেকে কারেন্ট ফ্লো হয়েছে, তাহলে অফকোর্স কারেন্ট পজিটিভ থেকে ফ্লো হয়, তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। ঠিক একই কাহিনী এখানে করছে, তাহলে এটা পজিটিভ আর এটা নেগেটিভ। আই থিংক ইউ গাইস হ্যাভ আন্ডারস্টুড। এখন এই হচ্ছে কমন এমিটার NPN সার্কিট। তো আমাদের কি, আমরা কি কি শিখে ফেললাম বলো? কমন বেস NPN সার্কিট, PNP সার্কিট, কমন কালেক্টর NPN সার্কিট, PNP সার্কিট, কমন এমিটার NPN সার্কিট, PNP সার্কিট। অনলি এই ডিরেকশনগুলো মনে রাখছি। ব্যাটারির কিভাবে সংযোগ আমরা পেরে ফেলছি। কিভাবে সংযোগ দিব? জাস্ট যেটা কমন সেটা অফ থাকবে, বাকি দুটো ডিরেকশন থেকে ডাইরেক্ট সংযোগ দিয়ে দিব। তো যদি পরীক্ষার মধ্যে আসে যে তোমরা কমন এমিটার সার্কিট NPN ট্রানজিস্টরের ক্ষেত্রে অঙ্কন করো, তাহলে এভাবে অঙ্কন করবে PNP এর মধ্যে। তো আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? তো চলো পরবর্তী টপিকে যাই। আচ্ছা, এখন আমরা দেখব যে এই যে ট্রানজিস্টরের মধ্যে তড়িৎরা কিভাবে প্রবাহিত হয়। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো যে আমরা যখন এটা যদি PNP কমন বেস ট্রানজিস্টর হয়, খেয়াল করো বেসটা কিন্তু কমন, এবং আমরা বলেছিলাম কমন বেসের ক্ষেত্রে আমরা এটাকে এভাবে আঁকবো, আর কমন C কিংবা কমন E ওই ক্ষেত্রে আমরা ওই রোটেট করে নিব একটু। তো এখন খেয়াল করো, যদি আমরা এটা কমন বেস ধরি, PNP একটা দিয়ে বুঝলে সব সেম, কনসেপ্টটা সেম সব ক্ষেত্রে, একদম সেম। তো দেখো এখান থেকে কিন্তু কারেন্টটা ঢুকছে, ধরো এখান থেকে 100টা ইলেকট্রন প্রডিউস হলো, ধরো 100টা না, কোটি কোটি ইলেকট্রন প্রডিউস হয়েছে। ইলেকট্রন যেই পথে যায় পজিটিভ কিন্তু তার বিপরীত পথে আসে, ঠিক না? দেখো এখানে যদি 100টা ইলেকট্রন ফ্লো হয়, তো এখান থেকে কি হয়, ফ্লো হয়ে যেহেতু এটা দিয়ে নিশ্চিত হইতেছে, এই কারণে কিন্তু এটা নাম এমিটার। তারপর ধরো এখানে 100 ইলেকট্রন আসলো, 100 আসার পরে কথা ছিল যদি আমি ইলেকট্রনটাকে সুষম বন্টন করতে চাই, তাহলে কালেক্টরে 50টা দেওয়া উচিত আর বেজের মধ্যে 50টা যাওয়া উচিত, ঠিক না? কিন্তু কাহিনীটা এরকম হয় না। তার কারণ হচ্ছে এই যে বেজের যে ফেব্রিকেশনটা, এটা খুবই চিকন বা থিন বা সাটেল করে তৈরি করা হয়। সাটেল মানে সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম করে তৈরি করা হয়, যার কারণে এইখান থেকে সম্পূর্ণ ইলেকট্রনের 5% প্রবাহিত হয়, আর এইখান থেকে সম্পূর্ণ ইলেকট্রনের 95% প্রবাহিত হয়। তার কারণ হচ্ছে কেন জানো? কেন এটা এই কাজটা করা হয়? তুমি বলতে পারো কেন এটাকে চিকন করে রাখা হয়? তার কারণ হচ্ছে আমরা যখন এটাকে দিয়ে একটা সিগন্যাল দিব, একটা লো সিগন্যাল দিব, তখন আমি কিন্তু এখানে চাচ্ছি কি বলতো, একটা বৃহৎ সিগন্যাল চাচ্ছি, হাই একটা সিগন্যাল চাচ্ছি। আমি কালেক্টরটাকে বলতেছি আউটপুট। কালেক্টরটাকে যেহেতু আমরা আউটপুট বলতেছি, কখন? যখন বেসটা কমন হয়, তখন কিন্তু আমরা কালেক্টরটাকে কি বলি বলো? আউটপুট বলতেছি। তো কালেক্টরটাকে যখন আমরা আউটপুট বলি, তো আমি কিন্তু চাচ্ছি যে আমার আউটপুটে কারেন্টটা যেন, ভোল্টেজটা যেন হাই হয়। এই কারণে আমরা সমস্ত ইলেকট্রন যতটুকু ফ্লো হয় তার 5% আমরা বেস দিয়ে নেওয়ার ট্রাই করি, আর তার 95% আমরা আউটপুটে নেওয়ার ট্রাই করি, কারণ আমার আউটপুটটা আমাদের আসল। কারণ উই ওয়ান্ট টু গেট অ্যান আউটপুট, ঠিক আছে? উই ওয়ান্ট টু মেক এ লো সিগন্যাল to high signal. We want to convert it signal to high. That's why এটার ফেব্রিকেশনটা চিকন করা হয়, যাতে করে আউটপুটের মধ্যে আউটপুটটা আমরা বেশি পাই, ঠিক আছে? তো এইটার উপর ভিত্তি করে তুমি একটু খেয়াল করো তো, 100টা কারেন্ট কিন্তু এমিটারের 100টা ইলেকট্রন 95% গেল কালেক্টরে আর 5% গেল বেসে। তার মানে আমি কি বলতে পারি না যে এমিটার দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয়
আইই সেটা হচ্ছে কালেক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় আর বেজের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হয় তার সমষ্টির সমান। এটাকে বইয়ের মধ্যে ডেল দিয়ে লিখছে যে ডেল আইই ডেল আইসি ডেল আইভি, কারেন্টের পরিবর্তনটাকে তারা হিসাব করছে। তো এটা এই সূত্রটা শুধু কেবল একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে না, আমরা পৃথিবীর যত ট্রানজিস্টর শিখব সব ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে। যে কোনো ট্রানজিস্টর, ইন এভরি ট্রানজিস্টর দিস ফর্মুলা উইল বি অ্যাপ্লিকেবল। ওকে, এমিটারের কারেন্ট উড বি কালেক্টরের কারেন্ট প্লাস বেজের কারেন্ট, and this formula will be applicable in every circuit we draw. ঠিক আছে, in every case, ঠিক আছে, সেটা কমন কালেক্টর হোক, কমন বেজ হোক, কমন এমিটার হোক। তো আজকে আমরা শুধু কেবল এই ট্রানজিস্টরের তড়িৎ প্রবাহ তো কি পড়লাম, পরবর্তী পার্টটির মধ্যে আমরা এই যে ট্রানজিস্টর, এটা তো আমরা এখন তার বিতর্কতা মিনিংটা শিখলাম বা বিষয়টা কি ওটা শিখলাম। তো এখানে আমরা শুধু কেবল খেয়াল করো যে এখানে অনেক লোড থাকতে পারে বা কোনো রোধ, আমাদের বইয়ের ভাষায় এই রোধগুলোকে বলা হচ্ছে লোড। বলতে ধরো এখানে আমি একটা কিছু ফিট করে দিলাম, একটা মাইক্রোফোনের কোনো একটা তার ফিট করলাম, তার মানে এখানে ধরো আমরা এখানেও ফিট করতে পারি, যে কোনো একটা জিনিস আমরা এখানে লাগাই দিলাম। তো আমি এখানে তোমাদের সার্কিটটাকে সুবিধা মানে বোঝানোর জন্য আমি এখানে কোনো লোড ইউজ করিনি। আমাদের এই রোধগুলোকে বইয়ের ভাষায় এখানে বলা হচ্ছে লোড। ঠিক আছে, তো আমরা এটাকে সরলভাবে অঙ্কন করি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি আশা করি আজকের লেসনটা তোমরা বুঝতে পেরেছো এবং আজকে এই পর্যন্ত থাকবে এবং পরবর্তী পার্টে আমরা আরেকটা পার্ট হবে, আরেকটা পার্টি শেষ, মানে টোটাল আমার এই প্লেলিস্টের মধ্যে 6টা পার্ট হইলো। তো এর পরের পার্টের মধ্যে আমি তোমাদেরকে এই ট্রানজিস্টরটা আসলে এমপ্লিফায়ার হিসেবে কিভাবে কাজ করে, এমপ্লিফায়ার মানে কি, হু এমপ্লিফাইস, যেটা বিবর্ধিত করে, ঠিক আছে, এটা কিভাবে হয় এবং সুইচ হিসেবে কিভাবে কাজ করে। তো আধা ঘন্টা বা 20 মিনিটের মধ্যে এই টপিকটা হয়ে যাবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি কোনো সমস্যা হয় বুঝতে, আমি তোমাদেরকে বলি, তোমরা যখন এটা পড়বা আমি যেভাবে শিখেছি না, যদি আমার ভিডিওটা কেউ ফলো করো, তুমি প্রথমে এই যে যতগুলো সার্কিট তোমাদেরকে দেখালাম এগুলা একে একে তুমি প্র্যাকটিস করবে বাসায়, কারণ পরীক্ষার মধ্যে কিন্তু আসবে যে এনপিএন ট্রানজিস্টরের কমন কালেক্টর সার্কিটটা অঙ্কন করো। তখন তুমি কিভাবে অঙ্কন করে দেখাইছি, জাস্ট তুমি কেবল কারেন্টের ডিরেকশনটা মনে রাখবে। আবার তোমাদের কিন্তু এই যে সব সময় এটা মানে ভুল হয়ে যায় যে এমিটার যদি আমরা পিএনপি হিসাব করি তাহলে দিকটা কিভাবে দিব, ঠিক আছে, তুমি কেন ধরো পিএনপি এর মধ্যে সব সময় এমিটার থেকে কারেন্ট বেজে যায় আর ইয়ার দিক যেটা সি এর দিক ওটা হয়, আর এনপি এর ক্ষেত্রে সব সময় কারেন্ট বেস থেকে ফ্লো হয়, এই ধরো বেস থেকে ফ্লো হইলো তারপরে এমিটারের দিকে যায়, আর এমিটারের দিক যেটা কালেক্টরের দিক ওটা। আমি এভাবে সবসময় মনে রাখি। আবার বলে দিই, ঠিক আছে, তুমি যখন সার্কিট অঙ্কন করবে কমন বেস কমন কালেক্টর যাই বলুক না কেন, ধরো কমন বেস, তাহলে এটা বেস আর এটা ই আর এটা হচ্ছে কি সি। তাহলে আমি যদি এটা এনপিএন বলি, পিএনপি ধরি আগে, তো জানি পিএনপি কিভাবে হয়, এমিটার থেকে কারেন্ট বেজে আসে আর ই এর দিক যা সি এর দিক তা, শেষ, এভাবে মনে রাখবা। আর এনপিএন এর ক্ষেত্রে কি হয়, এটা যদি ই হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, আমরা জানি যে এনপিএন এর ক্ষেত্রে কারেন্ট বি দিয়ে ঢুকে ই দিয়ে বের হয় আর ই এর দিক যেটা সি এর দিক ওটা, শেষ। ধরো এইভাবে অঙ্কন করলাম, এটা সি, এটা ই, এটা বি, তোমার কোন দিকে কি আছে সেটা জানার দরকার নাই, তুমি সিস্টেমটা ফলো করো। পিএনপি এর ক্ষেত্রে তুমি এটাকে কারেন্ট দাও, কি বলছিলাম, পিএনপি এর ই থেকে কারেন্ট ঢুকে বি দিয়ে বের হয়, তাহলে ই থেকে কারেন্ট ঢুকে বি দিয়ে বের হইলো, আর ই এর দিক যেটা সি এর দিকে কি, বুঝতেছো? তুমি এনপিএন এর ক্ষেত্রে কি বলছিলাম, যদি এটা এনপিএন হয়, কারেন্ট বি দিয়ে ঢুকে ই দিয়ে বের হয়, ই এর দিক যেদিকে সি এর দিকে কি দিক, শেষ। কমন ই হইলে এখানে ই আসবে আর সি হলে এদিকে সি আসবে। তারপরে এভাবে তুমি কারেন্ট দিয়ে তুমি কি করবে, সার্কিটটাকে দেখবে যে কারেন্ট কোন দিকে আছে, কারেন্ট যদি এদিকে ফ্লো হয় তাহলে এদিকে প্লাস, এদিকে নেগেটিভ, কারেন্ট যদি এদিকে বের হইতেছে তার মানে এখানে নেগেটিভ এখানে পজিটিভ। ঠিক এভাবে তুমি অঙ্কন করে ফেলবে জাস্ট কারেন্টের ডিরেকশনের দিকে খেয়াল রেখে। তো আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।
if you face any type of problem, you can write on the comment box. Assalamu alaikum.